নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান। বয়স হয়েছিল 80 বছর। বৃহস্পতিবার সকালেই বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। আজ সকালেই প্রাতরাশ করছিলেন এবং তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল 8টা 20 পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার রাত থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা খারাপ হয়েছিল। শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকদের এসে পরীক্ষা করার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালে উঠে প্রাতরাশের পর চাও খেয়েছিলেন, তারপরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়। সূত্রের খবর, সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত। তারা এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রয়াত বলে ঘোষণা করেন। পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের মতন বিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে না কামানো দাড়ি, গলায় লাল সাদা মালা, লাল পতাকায় সব দেহে মুড়ে তোলা হয় সববাহী সকেটে। তারপর রওনা হয় পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। উপস্থিত জনতার গলায় দ্য ইন্টারন্যাশনাল। সকেটের পেছনে স্ত্রী মীরা ভট্টাচার্য করজোড়ে নমস্কার করলেন। শেষ নমস্কার। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউয়ে যান বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান বাম নেতার মৃত্যুতে শোকাহত মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সব রকম সহযোগিতার কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছেন তিনি। পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবে এবং ওনার যোগদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে, বডিটা ইনভলভ করে রাখলে 72 আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখাতে সবাই দেখতে চায়। এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজে উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে, সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে, সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয়। আসুন আমরা প্রার্থনা করি। তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে শোক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকাহত। উনি বলিষ্ঠ রাজনৈতিক নেতা ছিলেন, যিনি একাগ্রভাবে তার রাজ্যের মানুষের সেবা করেছেন। পরিবার এবং সমর্থকদের আমার আন্তরিক সমবেদনা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা বৃহস্পতিবার হবে না, এমনটাই জানিয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুক্রবার সকাল 10টায় আলিমুদ্দিন স্ট্রিটের দপ্তরে আনা হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ, আর সেখান থেকে বিকেল 4টের সময় শুরু হবে শেষ যাত্রা। তবে শেষকৃত্য হবে না। বুদ্ধদেব ভট্টাচার্য দেহ দান করে গিয়েছিলেন, তার ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে। सोच है, देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है, मेहनत का इंसान है, उसको उत्थान के लिए सोचते हैं, उन तमाम के लिए एक बहुत अफसोसनाक है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री, सीपीआईएम के भूतपूर्व पॉलिट ब्यूरो सदस्य, युवा आंदोलन के नेता की हैसियत से उभरे थे और एक सच्चे इंसान की हैसियत से, एक अच्छे एडमिनिस्ट्रेटर की हैसियत से, एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान की हैसियत से और लीडर की हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है। और मैं अपने पूरे पार्टी की तरफ से, इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूँ इस शोक में। आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए उनका देह कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनकी इच्छा था। आज रात को उनके देह प्रिजर्व किया जाएगा, क्योंकि दिल्ली से, उत्तर बंगाल से, देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात रखेंगे हम। अभी 1 घंटा 1.5 घंटा यहाँ घर में है। उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमुद्दीन स्ट्रीट 31 अलीमुद्दीन स्ट्रीट में सुबह 10:30 बजे से 4 बजे तक हम उसे प्रिजर्व करेंगे, रखेंगे, ताकि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा सुमन अर्पण करेंगे। उसके बाद हम उनके देह को हॉस्पिटल में डोनेट करेंगे। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বাম নেতা সূর্যকান্ত মিশ্রের প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি, সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, না না সেটা আমি জানি, এটা দেখবো কোথায় আছে, কেউ যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা কোনো নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা আমি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের প্রতিক্রিয়া আপনাদের দেখাবো। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী, আরে মোবাইলটা নামাও, আমি বাংলা বন্ধের ডাক দিয়েছি, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো, অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙিনি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীক্ষা। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা। আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি? আপনার তো ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিলেন।
কোন দিনে মানে ধরুন উনি অসুস্থ তো বারবার হয়েছে আজকে আমি তো কোভিডের সময় উনি যখন ফেরোতে তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরো বেশ কিছু দিন বেঁচে থাকবেন। কারণ ওই পিরিয়ড থেকে উনি যাই হোক সময় হয়েছে। এমন এক রাজনৈতিক ব্যক্তি যার রাজনীতি জীবনে কখনো সত্যতা থেকে বিচ্যুতি ঘটেনি, এমন ব্যক্তি যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও কেউ তুলতে পারেনি, এমনটাই জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেন, তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারেনি। রাজনীতি মানেই চুরি নয়, তিনি সততার রাজনীতি তৈরি করে গিয়েছেন। আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতির সমান, এমনটাই জানালেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। আমার কাছে এটা একটা পার্সোনাল লস, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু, এবং আমি বুদ্ধ মামা বলতাম, বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন। একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে, সেটা যেন না হয়। সেই সততার রাজনীতি, স্বচ্ছতার রাজনীতি, রাজনীতি মানেই চুরি নয়, রাজনীতি মানেই অস্বচ্ছতা নয়। এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন, বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন। সেই কথাটা যদি আমরা মনে রাখি, সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি, আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা একটা পার্সোনাল লস। আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে, সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই। রাজনৈতিক বিরোধিতা ছিল, কিন্তু মানুষ হিসেবে মনের মধ্যে শ্রদ্ধা ছিল। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণে ফেরহাদ হাকিম। তাকে নিয়ে দেখা করেছিল, আমাদের এমএলএ ছিলেন সৌগত রায়। তখন উনি আমায় বলছেন একটা জায়গা খুঁজে বার করো, আর সুজয় চক্রবর্তীকে দেখিয়ে দাও জায়গাটা। এই স্মৃতিগুলো আজকে মনে পড়ছে যে রাজনৈতিকভাবে বিরোধিতা নিশ্চয়ই ছিল, কিন্তু মানুষ হিসেবে একটা মনের মধ্যে শ্রদ্ধা ছিল। আজকে সেই শ্রদ্ধা ব্যক্তিটা আমাদের ছেড়ে চলে গেছে। শোক জ্ঞাপন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কি বললেন আপনাদের শোনাবো। Who inspired confidence in millions of people throughout their life. Of him it can rightly be said, he had charity towards all and malice towards none. Known as a connoisseur of art and literature, and known for his simple living and high thinking, he has been a model for other political leaders also to emulate. This loss is a great loss to humanity, to Bengal, to India. বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। আর এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের আগেই বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোচডাঙ্গা সীমান্তে ভিন্ন চিত্র দেখা গেল। যে সমস্ত নাগরিকরা বাংলাদেশ থেকে পাসপোর্ট এবং ভিসা করে ভারতে এসেছিলেন, তারা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছে ঘোচডাঙ্গা সীমান্তে। বাংলাদেশের থেকে যেসব নাগরিকরা এদেশে এসেছিলেন, তাদের মতন বেশিরভাগ নাগরিক পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। এখন প্রথম দিন অপেক্ষা এখন অনেকটা শান্ত। আমরা গতকাল রাত্রির থেকে দেখেছি যে ওরা আবার কিছু কিছু লোক, ভালো লোক আছে যারা আমাদের সংখ্যালঘুদেরকে আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেছে গত রাত্রে। তারপরেও আমার মতো বয়সের মানুষও আমাদের পাড়া, আমরা রাত্রিতে পাহারা দিতে হয়েছে, আমার মতো মানুষও লাঠি নিয়ে পাহারা দিতে হয়েছে। বাংলাদেশের পুলিশ থানা নেই, পুলিশ তো থানা ছেড়ে তারপরে ছোট ছোট ক্যাম্পগুলো ছেড়ে পালিয়েছে। তো পুলিশ ঝামেলা হচ্ছে, মারধর করে তাদের ঘরের জিনিসপত্র বের করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এইসব।
টাকা পয়সা আতঙ্কিত আছেন নাকি? আতঙ্ক, হ্যাঁ, হিন্দু মুসলিম সবাই আতঙ্কত আছে। কেন আতঙ্ক আছে? আতঙ্ক ওই বলছি তো, জিনিসপত্র ধরো, আর আমি হয়তো আগে সাথে কারোর সাথে ঝামেলা করে, এইটাই হচ্ছে মেন সমস্যা। মারধর এখন আমরা আর দেখতে পাচ্ছি না, কালকে পর্যন্ত দেখতে পেয়েছিলাম, আজকে আর দেখি না। কড়া নজরদারি চালাতে সীমান্তে বসানো হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক মানের নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে, আর এই অন্তর্বর্তী সরকার গঠনের আগেই ভারতীয় সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফ এর পক্ষ থেকে ঘোচডাঙ্গা এলাকায় লাগানো হলো অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। ঘোচডাঙ্গা চেকপোস্টের কাছে 6টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষরা যাতায়াত করছে তাদের উপর নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যে। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই অপ্রীতিকর ঘটনার জেরে যাতে অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ না করতে পারে তার জন্য এই কড়া ব্যবস্থা। হ্যাঁ, এই বাংলাদেশের অরাজক সময়ের উপরে ভিত্তি করে বর্তমানে আমাদের ভারতের নিরাপত্তার আরও অনেক বেশি করে উন্নত সাধন করা হয়েছে এবং বর্তমানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যাতে কোনো রকম অশান্তি মানে না আসে। সব রকম আমাদের ভারত সরকার চেষ্টা করছে, আগামীতেও আমরা সেইভাবে প্রস্তুত। চেকিং কতটা হচ্ছে? ভালো চেকিংটা খুব সুন্দর হচ্ছে এবং হ্যাঁ, কোনো রকম যেন কোনো পরিস্থিতিতে যেন আমাদের ভারতেও কোনো সমস্যা না হয় তার উপরে এরা দৃষ্টি রেখেছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।